কল্পনা করুন, মাঝ সমুদ্রে আপনি এমন একটি বিশাল জাহাজ খুঁজে পেলেন যা ৪০ বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল। কিন্তু জাহাজে পা রাখতেই আপনি বুঝতে পারলেন আপনি সেখানে একা নন। আপনার আগে যারা সেখানে গিয়েছিল তারা কেউ জীবিত ফিরে আসেনি। আজ আমি আপনাদের শোনাব সেই অভিশপ্ত অ্যান্টোনিয়া গ্রাজা জাহাজের গল্প, যার ভেতরে সোনা নয় বরং লুকিয়ে আছে সাক্ষাৎ মৃত্যু। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন এক টুইস্ট আছে যা আপনার রাতের ঘুম উড়িয়ে দেবে। মুভিটি শুরু হয় ১৯৬২ সালে, যেখানে আমাদের দেখানো হয় অ্যান্টোনিয়া গাজা নামে একটি বিশাল বড় জাহাজকে। জাহাজটি প্রশান্ত মহাসাগরের মাঝখান দিয়ে ভেসে যাচ্ছিল। এই জাহাজে মোট ৬০০ জন যাত্রী নিউ ইয়র্কের দিকে যাচ্ছিল। জাহাজে একটি বড় পার্টি চলছে। সেখানে একজন সুন্দরী গায়িকা গান গাইছেন এবং সবাই তার গান এবং নাচ উপভোগ করছিল। কিন্তু তারা জানত না যে কয়েক মিনিট পরে তাদের সাথে কী মর্মান্তিক ঘটনা ঘটতে চলেছে, যা তারা স্বপ্নেও ভাবেনি। তারপর আমরা দেখি একজন লোক ইঞ্জিন রুমে একটি লিভার উপরের দিকে তুলে দেয়। লিভারটি উপরে তোলার সাথে সাথে একটি ধারালো তার টান টান হয়ে সকলের মাঝখান থেকে ভেদ করে চলে যায়। মুহূর্তের মধ্যে সকলের শরীর ধারালো ছুরির মতো কেটে ২ টুকরো হতে শুরু করে। এটি ছিল এক মর্মান্তিক, ভয়াবহ দৃশ্য। সেই জায়গা শুধু মানুষের কাটা দেহ আর রক্ত ছড়িয়েছিল। তবে সেখানে কেটি নামের একটি ছোট্ট মেয়ে বেঁচে যায়, কারণ তার হাইট কম ছিল। এই জন্য তারটি তার মাথার উপর দিয়ে চলে যায়। এরপর ৪০ বছর কেটে যায়। সমুদ্রের মাঝখানে একটি টাগবোট দেখানো হয়, যেখানে কিছু লোক টাগবোটের সাহায্যে একটি পুরানো বড় জাহাজ টেনে নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে পুরানো জাহাজটি ডুবতে শুরু করে। এটা দেখে মরিন, টাগবোটের ক্যাপ্টেন, তার দলের মার্ফি নামে একটি মেয়েকে পুরানো জাহাজে পাঠায় সেই জাহাজটিতে কি হয়েছে তা দেখার জন্য। অন্যথায় যে তার দিয়ে জাহাজকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল সেটি কেটে দেবার কথাও বলে। মার্ফি যদি তারটি না কাটে তাহলে পুরানো জাহাজটির সাথে সাথে তাদের টাগবোটটিও ডুবে যাবে। মার্ফি যখন পুরানো জাহাজে পৌঁছায় তখন সে দেখতে পায় জাহাজের নিচে একটি ফাটল হয়েছে, যার জন্য জাহাজটি দ্রুত জলে ভরে যাচ্ছিল। তাই কিছুক্ষণের মধ্যে জাহাজটি জলে ডুবে যাবে। মার্ফি এই কথাটা ক্যাপ্টেনকে বলে। কথাটা শোনার পর ক্যাপ্টেন মার্ফিকে বলে, জাহাজে বাঁধা তারটি তুমি কেটে দাও আর ওখান থেকে চলে এসো। ক্যাপ্টেন বলে, আমাদেরকে এই পুরানো জাহাজটি এখানে ছেড়ে দিতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এদিকে আরও ২ জন মার্ফির কাছে আসে, তাকে জাহাজ থেকে বেরিয়ে আসার কথা বলে। কিন্তু সে বলে এই জাহাজটি খুঁজতে তাদের ৩ মাস সময় লেগেছে। এত সহজে মার্ফি জাহাজটি ডুবে যেতে দেবেন না। জাহাজটিকে ঠিক করতে সে জলে ঝাঁপিয়ে পড়ে। এটা দেখে তার ২ জনও সরঞ্জাম নিয়ে জলে ঝাঁপিয়ে পড়ে। জাহাজটি ডুবে যাওয়ার আগে ৩ জন জাহাজের ফাটলটিকে ওয়েল্ডিং করতে সফল হয়, যার ফলে জাহাজটি ডুবে যাওয়া থেকে রক্ষা পায়। তারা জাহাজটিকে কিনারায় নিয়ে আসে। জাহাজটি বাজারে বিক্রি করে প্রচুর টাকা পায়, যা ক্যাপ্টেন দলের সদস্যদের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়। এই আনন্দে সবাই ড্রিঙ্ক করতে থাকে। তখন জ্যাক নামে একজন ব্যক্তি বেশ কিছুদিন ধরে তাদের উপর নজর রাখছিল এবং তাদের কথাবার্তা শুনছিল। সে জানতে পারে এই লোকেরা সমুদ্রে মাঝে হারিয়ে যাওয়া জাহাজগুলি খুঁজে বার করে বাজারে বিক্রি করে প্রচুর টাকা উপার্জন করে। এই জ্যাক আসলে কে আমরা পরেই জানতে পারব। জ্যাক তাদের কাছে গিয়ে ক্যাপ্টেনকে বলে একটি পুরানো বিশাল বড় জাহাজের কথা। জ্যাক তার পরিচয় দেয় যে সে একজন আর্কিটেক্ট ও ওয়েদারের পাইলট। কিছুদিন আগে তাদের রাডারে একটা বড় জাহাজ ধরা পড়েছে। আসলে জ্যাক ৪০ বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া জাহাজটির কথা বলছিল। সেখানে একজন অজ্ঞাত ব্যক্তি লিভার টেনে সকল মানুষকে মেরে ফেলেছিল। ক্যাপ্টেন বলে, তুমি যে এই জাহাজের কথা বলছো তার নাম অ্যান্টোনিয়া গাজা। আমিও এই জাহাজের কথা শুনেছি, কিন্তু সেটা ৪০ বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল। ক্যাপ্টেন এও বলেন যে অনেকেই এই জাহাজটি খুঁজতে গিয়েছিল, কিন্তু তিও খুঁজে পাননি। জ্যাক কিছু ছবি দেখিয়ে ক্যাপ্টেনকে বলেন, আমি জানি সমুদ্রের মাঝে কোথায় রয়েছে জাহাজটি। আমি রিসার্চ করে জানতে পারি ওর মধ্যে অনেক সোনা থাকতে পারে। জ্যাক তাদের লোভ দেখিয়ে বলে, আমরা যদি এই জাহাজটি এনে বাজারে বিক্রি করি এবং সোনা যদিও পাই তাহলে আমরা রাতারাতি কোটিপতি হয়ে যাব। সোনা এবং টাকার লোভ বড় লোভ। এই কথা শুনে দলের সবাই এই মিশনে রাজি হয়ে যায়। পরের দিন তারা টাগবোট নিয়ে আন্তোনিয়া গার্জার উদ্দেশ্যে রওনা দেয়। তাদের সাথে জ্যাকও যাচ্ছিল। বেশ কয়েকদিন যাবার পর তারা সমুদ্রের একটি নির্জন স্থানে এসে পৌঁছায়। দলের একজন সদস্য জানায় যে রাডারে কাছাকাছি সে একটি জাহাজের সংকেত শুনতে পেয়েছে। সকলে বুঝতে পারে ৪০ বছর আগে হারিয়ে যাওয়া জাহাজটি কাছাকাছি কোথাও আছে। একটু এগিয়ে যেতে তারা ওই বড় জাহাজটি দেখতে পায়। আমরা গল্পের শুরুতে যে বড় জাহাজটি দেখেছিলাম এটি সেই জাহাজ।
আন্তোনিয়া গার্জা, যা গত 40 বছর আগে সমুদ্রে হারিয়ে গিয়েছিল। জাহাজটি দেখে তারা খুব খুশি হয়। তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। এটি বিক্রি করে যে তারা বড়লোক হবে। ক্যাপ্টেন দুজনকে টাগবোটে থাকতে বলে এবং কিছু সঙ্গী নিয়ে পুরনো জাহাজটি খুঁজে দেখার জন্য ভিতরে যায়। ভেতরে ঢুকে তারা একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। জাহাজটি বহু বছর পড়ে থাকার জন্য ভিতর থেকে পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। জাহাজটি খুবই ভয়ঙ্কর লাগছিল, কিন্তু টাকা এবং সোনার লোভে তারা এগিয়ে যায়। সেই শব্দের পিছন করতে করতে তারা একটি বড় ঘড়ির কাছে পৌঁছায়। সেখানে ঘড়ির কাঁটা এখনও চলছে। তারা আসার পর হঠাৎ করে ঘড়ির কাঁটা থেমে যায়। জাহাজটা নতুন শিকার পেয়েছে, হয়তো এই জন্য। এটা তাদের কাছে একটু অদ্ভুত মনে হয়। তারা দামি কিছু খুঁজতে জাহাজটি আরও ভিতরে এগিয়ে যায়। ভিতরে জাহাজটি সম্পূর্ণ ভেঙে চুরে গিয়েছিল, এমনকি বেশিরভাগ লোহায় জং ধরে গিয়েছিল। তারা এগিয়ে যাওয়ার সময় হঠাৎ করে তাদের একজন সঙ্গী ফ্লোর ভেঙে নিচেতে পড়ে যাচ্ছিল। তখনই মার্ফি তাকে ধরে নেয়। মার্ফি তাকে টেনে ওপরে তোলার সময় সে নিচে একটি বাচ্চা মেয়েকে দেখতে পায়। সেই মেয়েটি, যাকে আমরা 40 বছর আগে এই জাহাজে দেখেছিলাম, সে শুধুমাত্র একাই বেঁচে গিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে 40 বছর পরেও এখনও তার একই বয়সে রয়ে গেছে। এর মানে বাচ্চা মেয়েটি এখন বেঁচে নেই, এটা তার আত্মা। মার্ফি যখন আবার মেয়েটির দিকে তাকায়, তখন সে অদৃশ্য হয়ে যায়। মার্ফি তাদের সঙ্গীকে টেনে ওপরে তুলে নেয়। মার্ফি ভাবে সে যা দেখেছে তা বাস্তব নাকি তার চোখের ভুল। জাহাজটি বিশাল বড় ছিল, এই জন্য তারা আরও খুঁজতে শুরু করে। অবশেষে সবাই জাহাজের মূল কেবিনে পৌঁছায়। খুঁজতে খুঁজতে তারা একটি ডিজিটাল ঘড়ি পায়। এটা দেখে তারা আশ্চর্য হয়, কারণ 40 বছর আগে এই ধরনের ডিজিটাল ঘড়ির অস্তিত্ব ছিল না। ঘড়িটি দেখে তারা বুঝতে পারে তাদের আগেও এই জাহাজে কেউ এসেছিল। অনেক রাত হয়ে যাবার কারণে তারা সবাই টাগবোর্ডে ফিরে আসে। ক্যাপ্টেন বলে, আমরা কালকে সকলে টাগবোর্ডের সাথে বেঁধে জাহাজটিকে নিয়ে যাব। পরের দিন সকালে অদ্ভুত ব্যাপার ঘটে। জাহাজে জং লাগার কারণে কয়েকটি বড় গর্ত হয়ে গেছে। এই জন্য জাহাজটি ধীরে ধীরে ডুবে যাচ্ছে। ক্যাপ্টেন বলে, এই অবস্থায় টাগবোর্ড দিয়ে জাহাজটি টেনে নিয়ে যাওয়া অসম্ভব, কারণ ভিতরে প্রচুর জল জমে গেছে। জল জমে জাহাজের ওজন কয়েক গুণ বেশি হয়ে গেছে। ক্যাপ্টেন বলে, আমাদেরকে দুটো টিমে ভাগ হয়ে কাজ করতে হবে। প্রথম টিম যাবে জাহাজের গর্তগুলো ওল্ডিং করে বন্ধ করবে, আর দ্বিতীয় টিম যাবে জাহাজের সোনা খুঁজতে। তারপর জাহাজের ভিতরের সমস্ত জল বাইরে বার করে টাগবোর্ডের সাথে বেঁধে নিয়ে যাওয়া হবে। সবাই ক্যাপ্টেনের কথা মতো কাজ করতে থাকে। দলের কিছুজন গর্তটি মেরামত করার জন্য কাজ করে। ক্যাপ্টেন ও অন্যান্য ভিতরে থাকা সোনার খোঁজে যায়। মার্ফি সোনা খুঁজতে যাওয়ার সময় তার সামনে একটি সুইমিং পুল পড়ে। পুলটি দেখে সে অবাক হয়ে যায়, যেখানে প্রচুর গুলির দাগ দেখতে পায়, যেন আগে এখানে কিছু বড় বিপদ ঘটেছিল। মার্ফি পুল থেকে বেরিয়ে আসার সময় সেই মেয়েটি আবার তার সামনে এসে দাঁড়ায়। ভয় পেয়ে মার্ফি পুলে পড়ে যায়। তার মাথা পুলের মেঝেতে জোরে আঘাত লাগার কারণে রক্ত বের হতে থাকে। কিন্তু ভয়ানক ব্যাপার এটাই যে পুলটি তার রক্ত শুষে নেয়। মার্ফি যখন আবার পুলের ওপরে তাকায়, তখন মেয়েটি কোথাও নেই। তখনই সেখানে জ্যাক চলে আসে। জ্যাক মার্ফিকে পুল থেকে বেরোতে সাহায্য করে। বেরিয়ে আসার পর মার্ফি জ্যাককে বলে, আমি এইমাত্র একটি বাচ্চা মেয়েকে দেখেছি, কিন্তু হঠাৎ করে সে কোথায় অদৃশ্য হয়ে গেছে। জ্যাক তাকে বলে, এটা তোমার চোখের ভুল হতে পারে, এখানে আমি ছাড়া আর তো কেউ নেই। দুজনে চলে যাবার পর রহস্যময়ভাবে গুলি লাগা জায়গা থেকে রক্ত বেরোতে থাকে। পুলটা সম্পূর্ণ রক্তে ভরে যায়। এদিকে মরিন পুরনো জাহাজের ক্যাপ্টেনের ঘরটি খুঁজে পায়। মরিন যখন ভেতরে প্রবেশ করে, তখন সে দেখতে পায় যে ঘরটি খুব খারাপ অবস্থায় হয়ে পড়ে রয়েছে। এদিক ওদিক দেখার পর মরিন দরকারি কিছু খুঁজে পায় না। তার সামনে টেবিলের দিকে তাকিয়ে দেখে যে একটি ওয়াইনের বোতল আর একটি গ্লাসে ভর্তি মদ দেখতে পায়। মনে হচ্ছে যেন কেউ এখনই এটি খেয়েছে। মরিন গ্লাসটা তুলে খেতে যাচ্ছে, তখনই তার সামনের আয়নায় এই জাহাজের ক্যাপ্টেনকে দেখতে পায়। আতঙ্কিত হয়ে তার হাত থেকে গ্লাসটি পড়ে ভেঙে যায়। মরিন খুব ভয় পেয়ে পালিয়ে যায়। এই ভুতুড়ে জাহাজে সকলের সাথে অদ্ভুত ঘটনা সব ঘটতে থাকে। দলের একজন সদস্য মার্ক জাহাজে একজন মহিলা গায়িকাকে গান গাইতে শুনতে পায়। সে তার গান অনুসরণ করে জাহাজের নিচের ফ্লোরে পৌঁছায়। মার্ক যেখানে জ্বলন্ত সিগারেট দেখে, আমরা সেই মহিলা গায়িকাকে দেখি, কিন্তু মার্ক তাকে দেখতে পায় না। অন্যদিকে মার্ফি এবং জ্যাক লন্ড্রি রুমে এসে পৌঁছায়।
বাইরে যাওয়ার জন্য একটি গেট খুলতেই ভেতরের সমস্ত জল, যার মধ্যে অনেক মানুষের মৃতদেহ ছিল, সেই সব তাদের ওপর এসে পড়ে। মার্ফি খুব ভয় পেয়ে যায়। দুজনের সাথে সাথে পাশের একটি কেবিনে চলে যায়। সেখানে গিয়ে তারা একটি ওল্ড লাক্সারি গাড়ি দেখতে পায়। জ্যাক এটি দেখে সে খুশি হয়ে বলে, এটা বিক্রি করে আমরা অনেক টাকা পাব। কিন্তু মার্ফির কিছু একটা গোলমাল মনে হয়। সে সেখান থেকে চলে যেতে চায়। ঠিক তখনই পাশের ঘরে কিছু একটা নড়াচড়া শব্দ শুনতে পায়। সেখানে গিয়ে তারা জিনিসপত্র সরিয়ে দেখে সোনা ভর্তি একটি বাক্স দেখতে পায়। নিজেদের চোখে তারা বিশ্বাস করতে পারে না যে সত্যি তারা সোনা খুঁজে পেয়েছে। মার্ফি তখনই তার বাকি সঙ্গীদের সেখানে ডাকে। তারা সবাই সেখানে পৌঁছায়। সেখানে তারা আরও 9টি বাক্স খুঁজে পায়। প্রতিটি বাক্সে 28টি সোনার প্লেট ছিল। এত সোনা দেখে তাদের আনন্দের শেষ নেই। সবাই রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছিল। এত বিশাল গুপ্তধন খুঁজে পাওয়ার পর তারা সবাই ঠিক করে এই জংধরা জাহাজটি এখানে ছেড়ে দিয়ে শুধু সোনা নিয়ে চলে যাবে। এরপর তারা সোনাগুলো তাদের পাকবোটে রেখে দেয় এবং সেখান থেকে যাবার জন্য রেডি হয়। টাকবোটটি চালু করার জন্য একজন ইঞ্জিন চেক করতে থাকে। যখন আমাদের দেখানো হয়, টাকবোটের সিলিন্ডার ভাল্ভ একা একাই খুলে যায়। খুব দ্রুত গ্যাস বেরোতে থাকে। এদিকে মার্ফি আবার ওই মেয়েটিকে দেখতে পায়। মেয়েটি মার্ফির দিকে ছুটে আসতে থাকে। সে যেন তাকে কিছু বলতে চায়, কিন্তু হঠাৎ করে কেউ তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এদিকে সেই লোকটি টাক বোটের ইঞ্জিনটি চালু করে দেয়। তখন সিলিন্ডার থেকে বের হওয়া গ্যাস বোর্ডে প্রচণ্ড বিস্ফোরণ ঘটায়। এর ফলে ওই লোকটা ওইখানে মারা যায়। বোটটি ধ্বংস হয়ে সমুদ্রে ডুবে যায়। এখন সবাই সমুদ্রের মাঝখানে একটি নির্জন জাহাজে আটকা পড়ে যায়। তারা বাইরে কারুর সাথে যোগাযোগ করতে পারবে না, কারণ সম্পূর্ণ রেডিও সিস্টেমটা বোটের সাথে ডুবে গেছে। তারা এইসব দুশ্চিন্তায় করছিল, হয়তো তারা আর বাড়ি ফিরে যেতে পারবে না। তখন মার্ক মন খারাপ করে জাহাজে থাকা বহু বছরের পুরনো মদ খেতে শুরু করে। এদিকে মার্ফি ভাবতে থাকে সে কেন বারবার মেয়েটিকে দেখছে। তাই সে মেয়েটি সম্পর্কে জানার জন্যে জাহাজের অনেক পুরানো যাত্রীদের নামের লিস্ট দেখে। কিছুক্ষণ দেখার পর মার্ফি জানতে পারে সে যে মেয়েটিকে দেখছে তার নাম কেটি। মার্ফি এবার কেটির রুম খুঁজতে শুরু করে। সে কেটির রুমটি পেয়েও যায়। রুমের ভিতরে যাবার পর মার্ফি দেখে বাচ্চাদের জামা কাপড় এবং কিছু পুতুলও দেখে। একটা আলমারির দরজা খোলার সাথে সাথে মেয়েটির মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এই মর্মান্তিক দৃশ্যটি দেখে মার্ফি খুব ভয় পেয়ে যায়। তারপর কোনোভাবে নিজেকে সামলে নিয়ে মৃতদেহের গলা থেকে লকেটটি খুলে নেয়। লকেটটিতে ছোট মেয়েটির বাবা মায়ের ফটো ছিল। তখনই পিছন থেকে কেটি বলে, লকেটটি বন্ধ করো না প্লিজ, অনেক দিন হয়ে গেছে আমি আমার মা বাবাকে দেখিনি। মার্ফি এখনও বিশ্বাস করতে পারে না যে সে একটি মৃত মেয়ের সাথে কথা বলছে। যখন সে কেটির হাতে লকেটটি দেওয়ার চেষ্টা করে, তখন লকেটটি তার হাতের আর পার হয়ে যায়। তখনই মার্ফি বুঝে যায় মেয়েটি মানুষ নয়, সত্যি একটি আত্মা। কেটি এবার মার্ফিকে বলে যে এই জাহাজে আমার মতো আরও অনেক মানুষের আত্মা বন্দী আছে। যেই দুষ্টু মানুষের জন্যে আমরা এখানে বন্দী হয়ে আছি, তাকে হত্যা না করো পর্যন্ত এই সকল আত্মারা মুক্তি পাবে না। মার্ফি কেটিকে জিজ্ঞাসা করে সেই দুষ্টু লোকটি কে, তোমাকে এবং অন্যান্য আত্মাকে কেনই বা তোমাদেরকে এখানে বন্দী করে রেখেছে। কেটি যখন মার্ফিকে লোকটির কথা বলতে যাচ্ছে, ঠিক তখন হঠাৎ করে ছাদে অদ্ভুত কিছু হতে থাকে। সে চায় না সত্যিটা মার্ফি জানুক। এটা দেখে কেটি খুব ভয় পেয়ে যায়। সে শুধু মার্ফিকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এই শ্রাপিত জাহাজ থেকে চলে যাও, না হলে সবাই একে একে মারা যাবে। এটা বলে কেটি অদৃশ্য হয়ে যায়। এদিকে মার্ক পুরো মদের বোতলটি খালি করে দেওয়ার পর তার মাথা ঘুরতে থাকে। হঠাৎ করে তার চারপাশের সমস্ত টেবিল এবং চেয়ার কাঁপতে শুরু করে। মুহূর্তের মধ্যে সবকিছু 40 বছর আগেকার মতো হয়ে যায়। এই জাহাজে মারা যাওয়া লোকেরা মার্কের সামনে জীবিত হয়ে ওঠে। মার্ক তাদের মাঝখানে দাঁড়িয়ে থাকে। সেই সব লোকেরা মার্ককে দেখে হাততালি দিতে থাকে। তারা অনেক দিন পর নতুন শিকার পেয়েছে যে। মার্ক প্রথমে ভাবে এই সব হয়তো মদের কারণে হচ্ছে, কিন্তু তখনই তার সামনে লেডি সিঙ্গার মার্কের কাছে আসে। তার সাথে ইন্টিমেট হতে শুরু করে। লেডি সিঙ্গার মার্ককে সম্পূর্ণ বশ করে নেয়। মার্ক কোনো কিছু না ভেবে তার পিছনে পিছনে যায়। লেডি সিঙ্গার জাহাজের কিনারায় দাঁড়িয়ে মার্ককে ডাকে। সিঙ্গারকে পাওয়ার আশায় বোকা মার্ক তার শরীরের আর পার হয়ে নিচে পড়ে মারা যায়। আমি এই জন্য বলি, ভাই, মেয়েদের থেকে দূরে থাকো। আমরা তখন মরিনকে দেখতে পাই।
সে জাহাজের ক্যাপ্টেনের ঘরে বসেছিল। হঠাৎ করে ওয়াইনের বোতল হাওয়ায় নিজে থেকেই ভাসতে থাকে। তখনই জাহাজের ক্যাপ্টেনের আত্মা উপস্থিত হয়। মরিন কিছুটা হলেও ভয় পায়। ক্যাপ্টেন একটি গ্লাসে ওয়াইন ঢেলে তাকে খেতে দেয় এবং তাকে লোরেলি নামের একটি জাহাজের ছবিও দেখায়। ক্যাপ্টেন তাকে জানায় অনেক বছর আগে একজন লোক এসে এই লোরেলি সম্পর্কে বলে। সে ওই জাহাজে থেকে এসেছিল। সে বলে লোরেলি ডুবতে শুরু করেছে এবং সেই জাহাজে প্রচুর সোনা আছে। আমরা যখন লোরেলিকে উদ্ধার করি তখন আমরা সেই সমস্ত সোনা খুঁজে পাই। ক্যাপ্টেন আরেকটি ছবি দেখিয়ে মরিনকে বলেন, এই সেই লোক যে আমাদের লোরেনি শিপ সম্পর্কে বলেছিল। মরিন লোকটির ছবি দেখে অবাক হয়ে যায়, কারণ এটি আর কেউ নয়, এটা হলো জ্যাক। এই ছবিটি কিন্তু 40 বছরের পুরনো। আশ্চর্য বিষয় এই যে 40 বছর পরেও জ্যাকের বয়স একই রকম আছে। মরিন এবার বুঝতে পারে জ্যাক কোনো মানুষ নয়, বরং সে একটি শয়তান। মরিন যত তাড়াতাড়ি সম্ভব তার দলকে এই কথা জানাবার জন্য যায়, কিন্তু পথে সে বিস্ফোরণে মারা যাওয়া আত্মার মুখোমুখি হয়। এটি হলো তার দলের সেই লোকটার আত্মা। গ্যাস বিস্ফোরণে মারা গিয়েছিল। সে মরিনকে মারার জন্য এগিয়ে আসে। মরিন নিজেকে বাঁচাতে পালতে শুরু করে, কিন্তু সেখানে মার্ফি চলে আসে। তখনই আত্মাটা অদৃশ্য হয়ে যায়, কিন্তু মরিন মার্ফির মুখে সেই আত্মাকেই দেখতে পায়। মার্ফিকে সেই আত্মা ভেবে সে তাকে আক্রমণ করে। মার্ফি নিজেকে রক্ষা করার জন্য তার পায়ে আঘাত করে, তবে এতে মরিনের খুব বেশি ক্ষতি হয় না। সে আবারও মার্ফিকে আক্রমণ করার জন্য যায়। তখনই জ্যাক পিছন থেকে এসে লোহার রড দিয়ে মরিনের মাথায় আঘাত করে। ওখানে সে অজ্ঞান হয়ে যায়। কিন্তু জ্যাক যে একটা শয়তান, মরিন ছাড়া আর টিমে কেউ জানত না। তাদেরকে এই অভিশপ্ত জাহাজে আনার পিছনে জ্যাকের কোনো খারাপ উদ্দেশ্য আছে, এটা আমরা একটু পরেই জানতে পারব। তাই মরিনকে তার পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য সে ক্যাপ্টেনের বিরুদ্ধে সকলকে ভুল বোঝাতে থাকে। জ্যাক বলে যে যদি এখন জ্ঞান ফিরে পায় তাহলে সে তাদেরকে মেরে ফেলবে। সবাই তার কথা বিশ্বাস করে নেয়। তাই তাদের ক্যাপ্টেনকে একটা ট্যাঙ্কের ভিতরে বন্ধ করে রাখে। আর কোনো উপায় না পেয়ে সকলে পরিকল্পনা করে যে জাহাজটি যে কোনো উপায়ে মেরামত করে এখান থেকে নিয়ে যাবে। শীঘ্রই যে যার কাজে লেগে পড়ে। তারা জাহাজে সেই গর্তগুলো ওয়েল্ডিং করে, যার ফলে সেখান থেকে জল আসা বন্ধ হয়ে যায় এবং জমে থাকা জল বের করতে মোটর চালু করে। এদিকে মার্ফি লক্ষ্য করে যে তাদের একজন সঙ্গী মার্ক অনেকক্ষণ তাকে কোথাও দেখা যাচ্ছে না। তাই মার্ফি তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারপর সেই মেয়েটির আত্মা আবার তার কাছে আসে। মার্ফিকে বলে, তুমি যাকে খুঁজতেছ সে অনেকক্ষণ আগে মারা গেছে। সে মার্কের মৃতদেহটা দেখায়। কেটি এবার পুরো কথাটা বলার জন্য মার্ফির কাঁধে হাত রাখে। তাকে 1962 সালের সেই রাতের দৃশ্যে নিয়ে যায়। জাহাজের সকল মানুষকে মারার জন্য একটা গ্রুপের কাজ ছিল, যাদের একমাত্র লক্ষ্য ছিল জাহাজের সমস্ত সোনা চুরি করা। এই গ্রুপের লোকেরা খাবারে বিষ মিশিয়ে কিছু মানুষকে মেরে ফেলে। অনেকের তো আবার স্টিলের কাঠ দিয়ে কেটে 2 টুকরো করে দিয়েছিল এবং বাকিদের তো গুলি করে মেরে ফেলেছিল। তারা আমাকে পর্যন্ত ছাড় দেয়নি। আমাকে ঘরের ভিতর নিয়ে গিয়ে আলমারিতে ফাঁসি দেয়। এই সবের পিছনে ওই লেডি সিঙ্গার ছিল। সেই সোনা চুরি করার পুরো পরিকল্পনাটি তৈরি করেছিল। জাহাজের অফিসারও লেডি সিঙ্গারের সাথে মিলে গিয়েছিল। লেডি সিঙ্গারের নির্দেশে সে তার নিজের সঙ্গীদেরও হত্যা করে। সোনা একা নেওয়ার লোভে সে ওই অফিসারকেও গুলি করে। এবার লেডি সিঙ্গার ভাবতে থাকে এই সমস্ত সোনা তার, কারণ জাহাজের সবাইকে সে মেরে ফেলেছে। কিন্তু একজন লোক পুরো খেলার মূল মাস্টারমাইন্ড ছিল। সে লেডি সিঙ্গারকে লোহার হুক দিয়ে ঝুলিয়ে মেরে ফেলে। মার্ফি যখন মূল মাস্টারমাইন্ডকে দেখে সে অবাক হতবাক হয়ে যায়। লোকটি আর কেউ নয়, সে হলো জ্যাক। সে সোনার লোভ দেখিয়ে তাদেরকে এখানে নিয়ে এসেছে। মার্ফি এবার পুরো ব্যাপারটা বুঝে যায়। জাহাজটি ফাটলের কারণে ধীরে ধীরে ডুবে যাচ্ছিল। তাই জাহাজটিকে বাঁচানোর জন্য কিছু লোকের প্রয়োজন ছিল তার, যারা এটিকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে পারে। তাই জ্যাক সোনার লোভ দেখিয়ে তাদেরকে এখানে নিয়ে আসে, যেমনটা সে 1962 সালে করেছিল। সবাইকে সোনার লোভ দেখিয়ে একে অপরকে মেরেছিল। এবার তাদেরকে আর প্রয়োজন নেই। এই কথা সে বুঝতে পেরে মার্ফি তখনই ট্যাঙ্কের দিকে ছুটে যায়। তারা জ্যাকের কথায় তাদের ক্যাপ্টেনকে ট্যাঙ্কে আটকে রেখেছিল, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। ট্যাঙ্কে জল ভর্তি হওয়ার কারণে ক্যাপ্টেন মারা যায়। মার্ফি তাকে বাঁচাতে ট্যাঙ্কের কাঁচ ভাঙার চেষ্টা করে, কিন্তু কাঁচটি ভাঙে না।
তারপর সে তার এক সঙ্গী ডজের কাছে যায়। সে ডজকে জ্যাকের সম্পর্কে পুরো সত্যি কথা বলে দেয় এবং তাকে যেখানেই দেখবে গুলি করে মারে দিতে বলে। মার্ফি বলে, আমি অন্য একজন সঙ্গীকে খুঁজতে যাচ্ছি। মার্ফি চলে যাওয়ার কিছুক্ষণ পরে জ্যাক ডজের সামনে আসে। ডজ তখনই জ্যাককে দাঁড়িয়ে থাকতে বলে। এই কথা শুনে জ্যাক বুঝতে পারে যে মার্ফি তাকে পুরো কথা বলে দিয়েছে। জ্যাক তখনই কথার জালে ডজের বন্দুক ধরার চেষ্টা করে, কিন্তু ডজ জ্যাকের চালাকি বুঝতে পারে। সাথে সাথে জ্যাককে উপর গুলি করে। ডজ তখন জ্যাকের কাছে এসে দেখে সে মারা গেছে। ডজ চলে যায়। আমরা দেখতে পাই যে জ্যাক এখনো মরেনি। সে হলো শয়তান, আর শয়তানের মৃত্যু নেই। ইতিমধ্যে মার্ফি সেই জায়গায় পৌঁছে যায় যেখানে আরেকটি সঙ্গী ছিল। কিন্তু সেও মারা যায়। এখন মার্ফি আর ডজ ছাড়া সমস্ত সঙ্গী মারা গেছে। তাই মার্ফি পুরো জাহাজটি ধ্বংস করার জন্য জাহাজের প্রতিটি কোণে ডাইনামাইট ফিট করতে থাকে। তখনই ডজ এসে মার্ফিকে এই কাজ করতে বারণ করে। ডজ মার্ফিকে বলে সে জ্যাককে মেরে ফেলেছে। এই কথা শুনে মার্ফি বলে, সে মানুষ হলে তো মরবে। জ্যাক আসলে একটা শয়তান, তার মৃত্যু নেই। এই জন্য আমাদেরকে পুরো জাহাজটি ধ্বংস করে দিতে হবে। তা না হলে আমাদের মতো আরও অনেক মানুষকে সোনার লোভে ফাঁদে ফেলবে। আর এই জাহাজটি ধ্বংস হলে সমস্ত বন্দী আত্মা মুক্তি পাবে। ডজ রেগে মার্ফিকে বলে, তারা যদি এটা করে তাহলে সোনা নিয়ে যেতে পারবে না। মার্ফি বলে, সোনা আসলে জ্যাকের একটি চাল, আমাদেরকে সে কখনোই সোনা নিয়ে যেতে দেবে না। জ্যাক বুঝতে পারে যে মার্ফিকে কোনো পরিস্থিতিতেই বোঝাতে পারবে না, তাই জ্যাক তার আসল রূপে ফিরে আসে। মার্ফি এবার বুঝে যায় জ্যাক ডজকেও মেরে ফেলেছে। জ্যাক তখনই বলে, তোমাদের কাজ আর আমার কাজ একই। তোমরা যেমন সমুদ্রে আটকে পড়া থাকা জাহাজ সংগ্রহ করো, আমিও তেমন আত্মা সংগ্রহ করি। আমি আগে তোমাদের মতন মানুষ ছিলাম, কিন্তু আমি অনেক পাপ করেছি, তাই এখন আমি শয়তানের হয়ে কাজ করি। আমি অমর, এর জন্য আমাকে আত্মা সংগ্রহ করতে হবে, তাই আমার একটি জাহাজ দরকার। জ্যাক মার্ফিকে একটি সুযোগ দেয়। সে বলে, তুমি এখান থেকে যেতে পারো, আমি তোমাকে মারব না, কিন্তু তার বদলে তোমাকে জাহাজটি ছেড়ে দিতে হবে। কিন্তু মার্ফি এতে রাজি হয় না। জ্যাক রেগে গিয়ে তাকে লোহার রড দিয়ে আঘাত করে। মার্ফি ছিটকে জলে পড়ে যায়। জ্যাক জলের মধ্যে মার্ফিকে মারার চেষ্টা করে। তখনই মার্ফি হাতের কাছে একটি তীর পেয়ে যায়। তখনই সে বোমার রিমোটের উপর নিশানা লাগায়। সঙ্গে সঙ্গে মার্ফি জলে ডুব দেয়। তখনই জাহাজে একটি বিশাল বড় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে জ্যাক মারা যায় এবং জাহাজটি ডুবে যায়। মার্ফি জলের নিচে জাহাজে আটকা পড়ে। সে বাইরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু কোনো রাস্তা দেখা পায় না। মার্ফির শ্বাস নিতে কষ্ট হয়। তখনই কেটির আত্মা মার্ফির হাত ধরে পথ দেখিয়ে ওপরে নিয়ে আসে। তখন মার্ফি দেখে জ্যাক যে সব আত্মাকে বন্দী করেছিল তারা সকলে মুক্ত হয়ে গেছে। মার্ফি অনেক কষ্টে জলের উপর ভাসতে থাকে। সে দেখে জাহাজে থাকা সমস্ত আত্মা তাদের বাস্তব জগতে ফিরে যাচ্ছে। দেখা যায় তো জাহাজে থাকা সমস্ত আত্মা জ্যাকের দাস ছিল। কেবলমাত্র জাহাজের ক্যাপ্টেন ও কেটির আত্মা পবিত্র ছিল। এই জন্য জ্যাক দুজনের উপর খুব বেশি নিয়ন্ত্রণ করতে পারত না। তার জ্যাকের দাসত্ব ছিল না। এই জন্য কেটির আত্মা মার্ফিকে বারবার সাহায্য করতে পেরেছিল। মার্ফি একটি বাক্সের সাহায্যে সমুদ্রে ভাসতে থাকে এবং সকাল হয়ে যায়। একটি জাহাজ মার্ফিকে উদ্ধার করে নেয়। যখন তাকে বন্দরে আনা হয় তখন সে একটা দৃশ্য দেখে অবাক হয়ে যায়। অ্যাম্বুলেন্স থেকে দেখতে পায় যে জ্যাক এখনও বেঁচে আছে এবং সমস্ত সোনা সে একটা অন্য জাহাজে ভর্তি করছে। জ্যাক অমর, সে এবার নতুন শিকারের খোঁজে বেরিয়েছে। তো বন্ধুরা, মুভিটা কেমন লাগলো কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।